একটাই নাম যেটা শুনলেই মনে হয় নিরাপত্তা, একটা সংস্থা যেটা শুধু জীবন বীমা নয় বরং মানুষের বিশ্বাসের প্রতীক। হ্যাঁ, আমি বলছি এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া সম্পর্কে। বন্ধুরা, আজ আমরা জানব এলআইসির ইতিহাস, কিভাবে এর জন্ম হলো আর কিভাবে এটা হয়ে উঠলো ভারতের সবচেয়ে বড় জীবন বীমা প্রতিষ্ঠান। বন্ধুরা, আমি রয়েছি সৌরভ এবং আপনারা দেখছেন লার্ন উইথ সৌরভ চ্যানেল। আজ আমি আপনাকে বলবো এলআইসির ইতিহাস। তো চলুন শুরু করা যাক। এলআইসির ইতিহাস জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে 1800 সালের শুরুর দিকে। 1818 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এটাই ছিল ভারতবর্ষের প্রথম জীবন বীমা কোম্পানি। তবে তখনকার বীমা ছিল কেবল ইউরোপীয় সম্প্রদায়ের জন্য, ভারতীয়দের বীমা সুবিধা খুব একটা ছিল না। এরপর আসতে থাকে আরও কয়েকটি দেশীয় বিদেশি কোম্পানি। তবে স্বাধীনতার আগে ভারতীয় জীবন বীমার জগৎ ছিল বিশৃঙ্খল। 1870 সালে প্রথম ভারতীয় জীবন বীমা কোম্পানি বোম্বে মিউচুয়াল লাইফ অ্যাসুরেন্স সোসাইটি তার ব্যবসা শুরু করে। 1905 থেকে 1907 সালের স্বদেশী আন্দোলন আরও বীমা কোম্পানির জন্ম দেয়। 1906 সালে মাদ্রাজে ইউনাইটেড ইন্ডিয়া, কলকাতায় ন্যাশনাল ইন্ডিয়ান এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং লাহোরে কোঅপারেটিভ অ্যাসুরেন্স প্রতিষ্ঠিত হয়। 1907 সালে কলকাতায় মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোর একটি কক্ষে হিন্দুস্তান কোঅপারেটিভ ইন্স্যুরেন্স কোম্পানির জন্ম হয়। 1912 সালের আগে ভারতে বীমা ব্যবসা নিয়ন্ত্রণের জন্য কোনো আইন ছিল না। 1912 সালে জীবন বীমা কোম্পানি আইন এবং ভবিষ্যৎ তহবিল আইন পাস হয়। 1912 সালের জীবন বীমা কোম্পানি আইন অনুসারে কোম্পানিগুলির প্রিমিয়াম হারের তালিকা এবং পর্যায়ক্রমিক মূল্যায়ন একজন অ্যাকচুয়ারি দ্বারা প্রত্যয়িত করা বাধ্যতামূলক ছিল। কিন্তু এই আইনটি অনেক ক্ষেত্রে বিদেশি এবং ভারতীয় কোম্পানিগুলির মধ্যে বৈষম্যমূলক আচরণ করে, যা ভারতীয় কোম্পানিগুলিকে অসুবিধার মুখে ফেলে। বিংশ শতাব্দীর প্রথম 2 দশকে বীমা ব্যবসায় প্রচুর প্রবৃদ্ধি দেখা যায়। 1938 সালে বীমা কোম্পানি 44টি থেকে বেড়ে 176টি কোম্পানিতে উন্নীত হয়, যার মোট ব্যবসা 22 কোটি টাকা থেকে বেড়ে 298 কোটি টাকা হয়ে যায়। 1938 সালে পাস হয় ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938। অতীতে জীবন বীমা শিল্পের জাতীয়করণের দাবি বারবার করা হয়েছিল, কিন্তু 1944 সালে আইনসভায় 1938 সালের জীবন বীমা আইন সংশোধনের জন্য একটি বিল উত্থাপন করা হলে তা গতি লাভ করে। তবে তখন পর্যন্ত বীমা ছিল অনেকটাই অব্যবস্থাপূর্ণ। দেউলিয়া হয়ে যাওয়া এবং গ্রাহকদের টাকা ফেরত না দেওয়া এগুলো ছিল সাধারণ ঘটনা। তাই বীমা নিয়ে মানুষের মধ্যে ছিল ভয়, সন্দেহ, অনিশ্চয়তা। 1947 সালে ভারত স্বাধীন হলো এবং স্বাধীনতার পর ভারত সরকার ধীরে ধীরে বিভিন্ন অর্থনৈতিক খাত রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিতে থাকে। তখন বীমা খাতে কাজ করছিল প্রায় 245টি জীবন বীমা কোম্পানি। তবে এদের মধ্যে অনেকেই ছিল ভুয়ো এবং আর্থিক দিক থেকে দুর্বল, যেমন ভারত ইন্স্যুরেন্স, ন্যাশনাল ইন্স্যুরেন্স, হিন্দু অ্যাসুরেন্স, আরও বহু নাম। তবে প্রায়ই দেখা যেত প্রিমিয়াম নেওয়া হচ্ছে কিন্তু ক্লেম দিচ্ছে না, কোম্পানি হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে, গ্রাহকের টাকায় খেলাপি ব্যবসা চলছে, এরকম এক অরাজকর ব্যবস্থা চলছিল। অবশেষে ভারত সরকার সিদ্ধান্ত নেয় সমস্ত জীবন বীমা কোম্পানিকে রাষ্ট্রায়ত্ত করে একটি একক সংস্থা গঠন করা হবে। 1956 সাল একটি যুগান্তকারী বছর ভারতের বীমা ইতিহাসে। এই বছর ইন্স্যুরেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস হয়। এই বছর ভারতীয় সংসদ 19শে জুন জীবন বীমা কর্পোরেশন আইন পাস করে, ইন্স্যুরেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট। দিনটি ছিল 1 সেপ্টেম্বর 1956 এবং প্রায় 245টি জীবন বীমা কোম্পানি একত্রে মিলিয়ে তৈরি হয় লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এলআইসির। এর উদ্দেশ্য ছিল জনগণের টাকা নিরাপদে রাখা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, জীবন বীমাকে সহজ এবং সকলের জন্য গ্রহণযোগ্য করা এবং দ্রুত ক্লেম সেবা। শুরুতেই এলআইসি পেয়েছিল মানুষের ভরসা। প্রথম দিকে এলআইসি ছিল খুবই সীমিত পরিষেবার, কিন্তু ধীরে ধীরে তাদের পরিষেবা বাড়তে থাকে। এলআইসি গ্রামগঞ্জে, পাহাড়ে, ছোট শহরে পৌঁছে যায়, যেখানে আগে কেউ বীমা নিয়ে ভাবতো না। জীবন বীমা শুধু ধনীদের জন্য নয়, এই ধারণা বদলে দেয় এলআইসি। দেখা যায় যে 1957 সালে প্রায় 200 কোটি নতুন ব্যবসার মধ্যে কর্পোরেশনটি মাত্র 1970 সালে 1000 কোটি ছাড়িয়ে যায়।
কিন্তু 80-র দশকের গোড়ার দিকে পুনর্গঠনের ফলে 1985 থেকে 86 সালের মধ্যে জীবন বীমা কর্পোরেশন ইতিমধ্যেই নতুন পলিসির ওপর 7,000 কোটি বিমাকৃত অর্থ অতিক্রম করে ফেলেছিল। 1956 থেকে 1980 এই সময়ের মধ্যে এলআইসির ব্যাপক বিস্তার ঘটে। প্রতি বছর হাজার হাজার নতুন পলিসি যুক্ত হয়। এলআইসি শিক্ষা, রেল, বিদ্যুৎ এবং স্বাস্থ্য খাতে বিনিয়োগ শুরু করে। 2000 সালের পর ভারতে অনেক বেসরকারি বীমা সংস্থা যেমন এইচডিএফসি লাইফ, এসবিআই লাইফ আরও অনেক কোম্পানি আসতে থাকে। তবুও এলআইসি তার অবস্থান ধরে রাখে। এলআইসি এখনও নাম্বার 1-এ আছে। মানুষের আস্থা এলআইসির ওপর অটুট, কারণ তারা জানে এলআইসি মানে নিরাপত্তা। 2022 সালে এলআইসির আরও একটি নতুন অধ্যায় শুরু হয়, আইপিও। 2022-এ এলআইসির আইপিও বাজারে বড় পরিবর্তন এনেছে। 2022 সালে সরকার আইপিও এর মাধ্যমে এলআইসিতে মাত্র 3.5% অংশীদারিত্ব বিক্রি করে প্রায় 21,000 কোটি টাকা সংগ্রহ করেছিল। এলআইসির শেয়ার 8.62% ছাড়ে 887.20 টাকায় বিএসইতে তালিকাভুক্ত হয়েছিল, যেখানে 949 টাকা প্রতি শেয়ারের ইস্যু মূল্য ছিল। বন্ধুরা, বর্তমানে এলআইসির সম্পদ প্রায় 50 লক্ষ কোটি টাকারও বেশি রয়েছে। 40 কোটিরও বেশি পলিসি হোল্ডার। এলআইসি এখন ডিজিটাল যুগে প্রবেশ করেছে। বর্তমানে এলআইসির কম্পিউটারাইজ শাখা অফিস 2048টি রয়েছে, 1572টি স্যাটেলাইট অফিস রয়েছে, 113টি ডিভিশনাল অফিস রয়েছে এবং 8টি জোনাল অফিস রয়েছে। সেন্ট্রাল অফিস মুম্বাইতে রয়েছে। বন্ধুরা, এলআইসির সবচেয়ে বড় সম্পদ হলো মানুষের বিশ্বাস। এলআইসির মূল স্লোগান হলো যোগক্ষেমম বাহম্মহম, যার অর্থ হলো তোমার কল্যাণ আমার দায়িত্ব। এটি গীতার একটি শ্লোক থেকে নেওয়া হয়েছে। এলআইসি শুধু বীমা নয়, হয়ে উঠেছে সঞ্চয়ের মাধ্যম, ভবিষ্যতের নিরাপত্তা এবং পরিবার রক্ষার প্রতীক। তো বন্ধুরা, এই ছিল এলআইসির ইতিহাস। এলআইসি নিয়ে আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে আবারও পরে।